আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তী যে যেখান থেকে দেখবেন, আপনাদের সকলকে জানাই আমার প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা। তো আজকে শুরু করতে যাচ্ছি, আপনারা থাম্বনেল ব্যানার দেখে বুঝতে পারছেন, হেডলাইন দেখে, যে ভারত সম্ভবত আক্রমণ করবে। কেন আমি বলছি ভারত সম্ভবত আক্রমণ করবে, তার যুক্তিগুলো আপনারা হয়তো একটু চিন্তা করলে বুঝবেন বা অনেকেই বুঝছেন। তার আগে জানাই, আজকে সম্ভবত নোয়াখালীতে কিছুক্ষণ আগে একজন থেকে গুলি করে উপরের দিকে পাঠিয়ে দিয়েছে বা আহত হয়ে আছে, এখনো মরে নেই, এরকম অবস্থা। তো এদিকে আবার আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব উনি বললেন যে পর্যাপ্ত পরিমাণ বিজিপি বর্ডারে আছে, 8 কিলোমিটারের ভেতরে যেহেতু সেনাবাহিনী ঢোকে না, এটা আন্তর্জাতিক নিয়ম আছে, তারপরও এখন আমরা তড়িৎ গতিতে সেনাবাহিনী সেখানে ঢুকানো হবে। কারণটা কি? হঠাৎ করে সেনাবাহিনী বর্ডারে নিয়ে যাওয়া হচ্ছে কেন? কারণ এটা 2-3টা যুক্তি হইতে পারে। যে যুক্তিটা আপনাদের কাছে পছন্দ হবে আপনার সেই যুক্তিটাই নেবেন, এর বাইরে কোনো যুক্তি নেবেন না। আমার প্রথম যুক্তি যেটা, সেটা হচ্ছে যে হয়তো বাংলাদেশ সরকার বা বাংলাদেশের যে আছে কি বলে গোয়েন্দা সংস্থা আছে, তাদের কাছে খবর আছে যে বাংলাদেশের মধ্যে 48 ঘন্টার ভিতরে সার্জিক্যাল স্ট্রাইক চালাতে পারে ইন্ডিয়া। তার কারণ 1300-র উপরে পাকিস্তান আইএসআইয়ের জঙ্গি সদস্য বর্তমানে বাংলাদেশ ভারত বর্ডার এরিয়াতে আছে। এছাড়া আছে তুর্কির লোকজন, তাও টেরোরিস্ট গ্রুপ। তুর্কির যে টেরোরিস্ট গ্রুপ আছে, ইসলামিক টেরোরিস্ট গ্রুপ, এরা আছে, পাকিস্তানের আছে। এরা সব বিভিন্নভাবে বাংলাদেশে এসেছে, পর্যাপ্ত পরিমাণ অস্ত্রশস্ত্র আছে। এবং পাকিস্তানের আইএসআইয়ের প্রায় 600 সদস্যকে বাংলাদেশে রেখে বাংলাদেশেরও প্রায় 20,000 ছেলে পেলেকে অস্ত্র প্রশিক্ষণ, গ্যারেলিয়া ট্রেনিং দিয়েছে গত 7 মাস। এরা সব অলরেডি বর্ডার অঞ্চলে চলে গেছে। এখন এরা কি বর্ডার ক্রস করে কোনো অঘটন ঘটানোর সম্ভাবনা আছে না অন্য কি? দ্বিতীয়ত, বাংলাদেশ সেনাবাহিনী আপনারা জানেন যে ওরা একটা অনুমতি চাইছিল যে যে কোনো কেন্দ্রে ওরা যে কোনো মুহূর্তে ঢুকতে পারে, মানে কোনো প্রিসাইডিং অফিসারের সাথে কথা বলার দরকার নেই, সরাসরি ঢুকবে তারা। জঙ্গিবাদী কিছু লোকজন যায় ইন্ডিয়ার বর্ডারে আক্রমণ করবে, এরপরে ইন্ডিয়ার সার্জিক্যাল স্ট্রাইক করবে। এই 3টা যুক্তির যে কোনো একটা হতে পারে, এবং কোনটা হবে সেটা হচ্ছে আপনি একটু চিন্তা করেন, কোনটা আপনি একটু মিলাই দিয়ে হয়তো বুঝতে পারবেন। এই যে ধরেন গত 3 দিন যাবৎ একটা হইচই চলছে না, যমুনা ঘেরাও, সবগুলো জামাতে আনতেছে, তাই না? প্রিপ্ল্যান, যে মানে এইভাবে অস্থিতিশীল করো। আজকে হয়তো কিছুক্ষণ পরেই জানবো হয়তো আপনারা, যে এই লোকটার কথা বললাম নোয়াখালী বা ফেনীতে মারা গেছে, আমার সঠিক খেয়াল নাই, প্রার্থী গুলি করে দিছে, তারেও জামাতে করছে। সারা বাংলাদেশে আপনাদের আগেই বলেছিলাম, আমি বারবার বলেছিলাম যে 8, 9, 10, 11 এই 4 দিন ক্রুশিয়াল মুভমেন্ট, মার্ডার হবে। এরা যেটা চাইতেছে সেটা করার জন্য অগণিত খুনোখুনি হবে, সৃষ্টি করতেছে আগে। আর ঠিক আজকে স্বরাষ্ট্রমন্ত্রী, এটা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, কিন্তু টোটাল গোয়েন্দা তথ্য তার কাছে থাকে। এই স্বরাষ্ট্রমন্ত্রী যখন বলছে যে পর্যাপ্ত বিজিবি আছে, আরো সেনা পাঠানো হবে, তার মানে বুঝেন যে যুদ্ধ একটা মনে হয় বাঁচবেই। বাঁচবে কি বাজাবে সেটা হচ্ছে মূল কথা। মানে ইন্ডিয়া আগে আক্রমণ করবে নাকি ইন্ডিয়াকে আক্রমণ করবে বাংলাদেশ? বাংলাদেশ তো করবে না, বাংলাদেশের মধ্যে থাকা পাকিস্তানি জঙ্গি বাহিনী আক্রমণ করবে কিনা, সেটা হইলে সারা বাঙালি জাতির জন্য দুর্ভাগ্য হবে। অলরেডি ইন্ডিয়া আপনার গত 4 দিন আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটা দোসিয়ার পাঠিয়েছে, একটা বুকলেট, যেখানে নাকি 700 ছবি আছে বর্ডারের বিভিন্ন অঞ্চলে জঙ্গি তৎপরতার একদম ভিডিও ফুটেজ সহ দিয়েছে। সরকারকে বলেছে এটার ব্যাপারে নেন। এখন নাকি ইন্ডিয়াই কাল পরশু সার্জিক্যাল স্ট্রাইক করবে, সেটাই এখন দেখার বিষয়। তো চলুন আমরা দেখতে থাকি, তবে সমস্ত খবর যখনকার খবর তখনই আনবো। জয় বাংলা। বাংলাদেশ সীমান্তে অত্যন্ত সংবেদনশীল এবং সামরিক দিক থেকে ঝুঁকিপূর্ণ ড্রোন ব্যবহার করা শুরু করতে পারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ, ঠিক যেমনটা তারা করে থাকে পাকিস্তান সীমান্তে। এতদিন বিএসএফ বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ এবং চোরাচালান রোধ করতে নেত্রা, সুইস কিংবা নিনজার মতো ভারতের তৈরি ছোট, হালকা এবং সহজে বহনযোগ্য মাইক্রো বা মিনি ড্রোন ব্যবহার করে আসছিল।
কিন্তু পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর এবার সীমান্ত জুড়ে কৌশলগত ও গভীর নজরদারি চালু করতে ইসরায়েলের তৈরি রুস্তম ও সার্টারের মতো ড্রোন ব্যবহার করা হতে পারে। এক্ষেত্রে ভারতীয় সেনাবাহিনীর জন্য বিশেষভাবে তৈরি করা কৃত্রিম মেধাভিত্তিক ড্রোন কালভৈরবও যুক্ত করা হতে পারে। প্রশ্ন হলো, ভারত সরকার বাংলাদেশ সীমান্তে এতটা যুদ্ধংদেহী মনোভাব নিয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করছে কেন? অন্যদিকে পশ্চিমবঙ্গে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া আরও সংগঠিত করতে রাজ্যের প্রতিটি জেলায় হোল্ডিং সেন্টার গড়ে তোলার উদ্যোগ নিয়েছে বিজেপি নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকার। অবৈধ বাংলাদেশিদের ধরে এসব হোল্ডিং সেন্টার বা আটক শিবিরে রাখা হবে। ভারতের অন্যান্য রাজ্যেও এ ধরনের হোল্ডিং সেন্টার গড়া হয়েছে গত 1 বছরে। তবে পশ্চিমবঙ্গে এই উদ্যোগ প্রথম নেওয়া হলো। পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের এই সিদ্ধান্তের পরদিনই উত্তর 24 পরগনার বসিরহাটের হাকিমপুর সীমান্তে তৈরি হয়েছে অস্বাভাবিক পরিস্থিতি। সেখানকার সীমান্তে দেশে ফেরার আশায় সেখানে জড়ো হয়েছে শতাধিক বাংলাদেশি। এতদিন পাকিস্তান ও বাংলাদেশ সীমান্তে ভারতের নিরাপত্তা ব্যবস্থা ছিল সম্পূর্ণ ভিন্ন। দুই সীমান্তের ভূপ্রকৃতি, রাজনৈতিক সম্পর্ক এবং ভারত যে ধরনের ঝুঁকির মুখোমুখি হতো তার উপর ভিত্তি করে ভারত সরকার দুই সীমান্তে ভিন্ন কৌশল, ভিন্ন সমরাস্ত্র এবং ভিন্ন মাত্রার কড়াকড়ি আরোপ করত। দুই সীমান্তে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফ নির্দিষ্ট কিছু মডেলের দেশীয় ও আমদানিকৃত ড্রোন এবং অ্যান্টি ড্রোন সিস্টেম ব্যবহার করে আসছে। ভারত সরকার বর্তমানে দুই সীমান্তে স্মার্ট বর্ডার প্রকল্প বাস্তবায়ন করছে। সংবাদ সংস্থা পিটিআই লিখেছে, এই স্মার্ট বর্ডার প্রকল্পে প্রযুক্তি, ড্রোন, রাডার এবং স্মার্ট ক্যামেরা ব্যবহার করা হবে, যা একটি দুর্ভেদ্য সীমান্ত তৈরি করতে সাহায্য করবে। বিডি নিউজ 24 এর খবরে বলা হয়েছে, বাংলাদেশ ও পাকিস্তানের সঙ্গে থাকা 6000 কিলোমিটার সীমান্তকে সম্পূর্ণ দুর্ভেদ্য করতে স্মার্ট নিরাপত্তা গ্রিড বা স্মার্ট ওয়াল নির্মাণের ঘোষণা দিয়েছে দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অমিত শাহ সম্প্রতি দেশটির সীমান্তরক্ষী বাহিনীর এক অনুষ্ঠানে এই ঘোষণা দিয়েছেন। স্মার্ট নিরাপত্তা গ্রিড বা স্মার্ট ওয়াল হলো অত্যাধুনিক প্রযুক্তির সমন্বয়ে গড়ে তোলা এমন এক সমন্বিত সীমান্ত প্রতিরক্ষা ব্যবস্থা যা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই, সেন্সর এবং আধুনিক যোগাযোগ প্রযুক্তির নেটওয়ার্ক। এটি কোনো একক প্রযুক্তি নয়, বরং অনেকগুলো আধুনিক প্রযুক্তির এমন শক্তিশালী নেটওয়ার্ক যা 24 ঘন্টা সীমান্তের উপর নজরদারি করে। এই গ্রিডের মূল উপাদানগুলোর মধ্যে থাকে থার্মাল ও ইনফ্রারেড ক্যামেরা, স্মার্ট রাডার ও মোশন সেন্সরের মতো প্রযুক্তি। ইতিমধ্যে যুক্তরাষ্ট্র, মেক্সিকো সীমান্ত এবং ইউরোপের কয়েকটি দেশের সীমান্তে অনুপ্রবেশ রুখতে এই প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে। পাকিস্তানের সঙ্গে সীমান্তের কিছু অংশে ভারত আগে স্মার্ট বর্ডার সিকিউরিটি গ্রিড ব্যবহার করেছে। এই প্রকল্পের আওতায় ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ISR এর সহায়তায় বিশেষভাবে তৈরি ড্রোন মাউন্টেড রাডার সিস্টেম যুক্ত করা হচ্ছে, যা কুয়াশা, বৃষ্টি বা ঘুটঘুটে অন্ধকারেও দুই সীমান্তের যে কোনো অবৈধ নড়াচড়া রিয়েল টাইমে বিএসএফ কন্ট্রোল রুমে পৌঁছে দেয়। পাকিস্তান সীমান্ত তুলনামূলক বেশি ঝুঁকিপূর্ণ হয়। এখানে ভারী এবং অত্যন্ত আধুনিক যুদ্ধংদেহী ও নজরদারি ড্রোন ব্যবহার করা হয়। এর একটির নাম হলো হিরান। এটি ইসরায়েল থেকে কেনা একটি অত্যন্ত শক্তিশালী এবং দীর্ঘ সময় আকাশে উঠতে সক্ষম একটি ড্রোন। এটি পাকিস্তান সীমান্ত জুড়ে কৌশলগত ও গভীর নজরদারির জন্য ব্যবহৃত হয়। এছাড়া ভারতের প্রতিরক্ষা গবেষণা সংস্থার নিজস্ব প্রযুক্তিতেও তৈরি ড্রোন তপস বা রুস্তম 2 পাকিস্তান সীমান্তে দীর্ঘক্ষণ ধরে হাই রেজলিউশন ছবি ও গোয়েন্দা তথ্য সংগ্রহে নিয়োজিত থাকে। ইসরায়েলের তৈরি সার্টার ড্রোনটি প্রতিকূল আবহাওয়ায় এবং রাতে পাকিস্তান সীমান্তে নিখুঁত নজরদারি চালাতে ব্যবহৃত হয়। এই সীমান্তে চোরাচালান রোধে বিশেষ করে পাঞ্জাব সীমান্তে বাজ আক নামে একটি বিশেষ কাউন্টার ড্রোন সিস্টেম ব্যবহার করা হয়। এটি দিয়ে পাকিস্তান থেকে আসা চোরাচালানি ট্রেনগুলোকে মাঝ আকাশে জ্যাম বা ধ্বংস করে দেয়। অন্যদিকে বাংলাদেশ সীমান্তে এতদিন অবৈধ অনুপ্রবেশ এবং চোরাচালান রোধ করতে মূলত ভারতের তৈরি ছোট, হালকা এবং সহজে বহনযোগ্য মাইক্রো বা মিনি ড্রোন ব্যবহার করা হতো। যেমন হালকা কোয়াডকপ্টার ড্রোন, নেত্রা ও ট্যাকটিক্যাল ড্রোন সুইচ ব্যবহার করা হচ্ছে। এছাড়া ইমার্জেন্সি নজরদারির জন্য নিনজা ড্রোন ব্যবহার করা হয়। সূত্রগুলো বলছে, পাকিস্তান সীমান্তে যে ধরনের সামরিক ড্রোন ব্যবহার করা হয় সেগুলো এখন থেকে বাংলাদেশ সীমান্তে ব্যবহার করা হবে। দুই সীমান্তের জন্য ভারত সরকার নতুন একটি ড্রোন তৈরিরও উদ্যোগ নিয়েছে।
ভারতীয় সেনার বহরে সামিল হতে চলা পাইলটবিহীন এই ড্রোনটির সাংকেতিক নাম হলো কালভৈরব। এর নকশা তৈরি করেছে বেঙ্গালুরুর ফ্লাইং ওয়েস্ট ডিফেন্স অ্যান্ড এরোস্পেস বা FWODA। সম্প্রতি একটি বিবৃতিতে বেসরকারি প্রতিরক্ষা সংস্থাটি জানিয়েছে কালভৈরব এর বাণিজ্যিক উৎপাদন হবে পর্তুগালে। পর্তুগালের ওই সংস্থাটির নাম স্কেস পিক্সেল LDA। চতুর্থ প্রজন্মের মার্কিন লড়াকু জেফ F-16 যাদের তৈরি যন্ত্রাংশ ব্যবহার করা হচ্ছে। ভারতীয় সামরিক সরঞ্জাম নির্মাণের ইতিহাসে এই ঘটনা প্রথম। কালভৈরব মাঝারি উচ্চতায় 30 ঘন্টা ভেসে থেকে 3000 কিলোমিটার উঠতে পারে। সাথে 5 কেজি বিস্ফোরকও বহন করতে পারে কালভৈরব। মূলত একসঙ্গে ঝাঁক বেঁধে হামলা চালিয়ে শত্রুকে ছত্রভঙ্গ করে দেওয়ার উদ্দেশ্যে এর নকশা তৈরি করেছে বেঙ্গালুরুর সংস্থাটি। পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের সীমান্ত অঞ্চলগুলোর নির্বাচনে বিজেপি একচেটিয়াভাবে জেতার পর সীমান্তে শুধু কড়াকড়ি আরোপ করেছে, সাথে নিচ্ছে এমন যুদ্ধংদেহী মনোভাব। প্রশ্ন হলো কেন? দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মনে করেন বর্তমান পরিস্থিতিতে শুধু প্রচলিত পদ্ধতির উপর নির্ভর করে সীমান্তে নিরাপত্তা বজায় রাখা সম্ভব নয়। সেই কারণে আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে সীমান্ত পাহারায় নতুন কাঠামো তৈরি করছে ভারত। সে কারণে নির্বাচনের আগে দেওয়া ঘোষণা অনুযায়ী এরই মধ্যে বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ সরকার BSF এর কাছে জমি হস্তান্তর প্রক্রিয়া শুরু করেছে। শিলিগুড়িতে 120 একর জমি দিয়েছে, সাথে চালু করেছে ডিটেক্ট ডিলেট ডিপোর্ট নীতি। মানে ভারতে বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশকারীদের ধরে পুলিশ BSF এর কাছে হস্তান্তর করবে, BSF তাদের তুলে দিবে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী BGBর কাছে। অভিযানে যেসব অবৈধ অনুপ্রবেশকারী বিশেষ করে বাংলাদেশি ও রোহিঙ্গারা ধরা পড়বে তাদের আটক রাখার জন্য পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় হোল্ডিং সেন্টার বা আটক শিবির তৈরির নির্দেশ দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। জেল থেকে সাজার মেয়াদ শেষে ছাড়া পাওয়া যেসব বিদেশি নাগরিকরা নিজ দেশে প্রত্যর্পিত হওয়ার জন্য অপেক্ষায় রয়েছেন তাদেরও ওই সব হোল্ডিং সেন্টারে রাখা হবে। BBC বাংলার খবরে বলা হয়েছে, গত সপ্তাহের শেষে রাজ্য পুলিশের কাছে পাঠানো একটি সরকারি নোটে নির্দেশ দেওয়া হয়েছে বেআইনিভাবে দেশে বসবাসরত বাংলাদেশি ও রোহিঙ্গাদের প্রত্যর্পণ পদ্ধতি সংক্রান্ত যে নির্দেশ গত বছর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় দিয়েছিল সেই পদ্ধতি মেনে প্রতিটি জেলায় আটক হওয়া বিদেশিদের জন্য হোল্ডিং সেন্টার করতে হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওই নির্দেশ মেনে ভারতের অন্য অনেক রাজ্যে হোল্ডিং সেন্টার গড়ে তোলা হয়েছে। সেখানে বাংলাদেশি এবং রোহিঙ্গা যারা অবৈধভাবে ভারতে বসবাস করছেন বলে সন্দেহ এমন অনেক মানুষকে আটক করে রাখা হয়। কালার কণ্ঠের এক খবরে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের ঘোষণার 24 ঘন্টা না পেরোতেই অনুপ্রবেশকারী সন্দেহে 12 বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আটক রাখা হয়েছে। মুর্শিদাবাদ ও মালদা এলাকায় চালুকৃত হোল্ডিং সেন্টারগুলোতে তাদের রাখা হয়েছে। 25 মে মালদার ইংরেজবাজার হোল্ডিং সেন্টারে আপাতত রাখা হয়েছে 9 বাংলাদেশিকে। আটকদের গাজল এলাকা থেকে চিহ্নিত করা হয়েছে। সন্দেহভাজন 9 বাংলাদেশের মধ্যে 3 জন মহিলা ও 6টি শিশু রয়েছে। এর আগে সোমবার সকালে মুর্শিদাবাদের সন্দেহভাজন 3 বাংলাদেশিকে আটকের খবর পাওয়া গেছে। এদেরকে লালগোলার পদ্মা ভবনের 3 তলায় চালু হওয়া হোল্ডিং সেন্টারে রাখা হয়েছে। BBC বাংলার খবরে বলা হয়েছে, পুশব্যাকের প্রথম ধাপই হলো এই হোল্ডিং সেন্টার। এদিকে এই হোল্ডিং সেন্টার চালুর খবর চাওয়া হওয়ার পর থেকে উত্তর 24 পরগনার বসিরহাটের হাকিমপুর সীমান্তে তৈরি হয়েছে অস্বাভাবিক পরিস্থিতি। গ্রেপ্তার এড়াতে বাংলাদেশে ফিরে যাওয়ার উদ্দেশ্যে ওই সীমান্তে জড়ো হয়েছেন শত শত মানুষ। চ্যানেল 24 খবরে বলা হয়েছে, 25 মে থেকে মূলত হাকিমপুর সীমান্তে বাংলাদেশে যাওয়ার জন্য অনুপ্রবেশকারীদের ভিড় দেখা গেছে। বাংলা নিউজের খবরে বলা হয়েছে, বাংলাদেশে ফেরার অনুমতি পেতে BSF এর চেকপোস্টের সামনে ট্রলি, ব্যাগপত্র এবং নারী ও শিশু সহ অপেক্ষা করছেন তারা। সীমান্ত এলাকায় কেউ প্লাস্টিক পেতে বসে আছেন, কেউ আবার লাইনে দাঁড়িয়ে রয়েছেন। একই দৃশ্য দেখা গিয়েছিল সোমবারও। সীমান্ত সংলগ্ন একটি ছাউনিতে প্রায় 100 জন বাংলাদেশি জড়ো হয়েছিলেন। বাইরে অপেক্ষায় ছিলেন আরো 30 থেকে 40 জন। এ বিষয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করেছিলেন সাংবাদিকরা। উত্তরে তিনি বলেছেন, জলদি জলদি ভাগো। দর্শকে জলদি জলদি ভাগো নীতির সাথে বাংলাদেশ সীমান্তে সবচেয়ে হাই প্রোফাইল ড্রোন জড়ো করতে যাচ্ছে ভারত সরকার। পরিকল্পনা হলো নিরাপত্তার জন্য পুরোপুরি অত্যাধুনিক যুদ্ধ সরঞ্জাম দিয়ে ভারতের চিকেন স্নেকের নিকটবর্তী সীমান্তকে মুড়ে ফেলা।
এরই মধ্যে এসব এলাকায় পরিত্যক্ত 5টি বিমান ঘাঁটিকে সচল করা হয়েছে, এমনকি ভারতের ক্ষেপণাস্ত্র এনে মহড়াও দেওয়া হয়েছে। এখন পাকিস্তান সীমান্তের মতো হাই প্রোফাইল এআই ড্রোন যুক্ত করা হবে বহরে। সূত্রগুলো বলছে, দুটি খবর ভারত সরকারকে ভাবিয়ে তুলেছে। একটি হলো চীনের সহায়তায় তিস্তা ব্যারেজ প্রকল্পের কাজ করার কথা, অন্যটি হলো চীন ও পাকিস্তানের যৌথ প্রযুক্তিতে তৈরি জেভ-17 থান্ডার ব্লক 3 যুদ্ধ বিমান কেনার খবর। ভারতের নিরাপত্তা বিশ্লেষকদের একটি অংশের বরাত দিয়ে সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের সামরিক শক্তিতে চীন পাকিস্তান যৌথ প্রযুক্তির যুদ্ধবিমান যুক্ত হলে তা ভারতের পূর্বাঞ্চলের সীমান্ত কৌশলে নতুন চাপ তৈরি করতে পারে। বাংলাদেশ জেভ-17 ব্লক 3 যুদ্ধবিমান সংগ্রহের দিকে যেভাবে এগোচ্ছে, তাতে আঞ্চলিক সামরিক ভারসাম্যে উল্লেখযোগ্য পরিবর্তন আসতে পারে বলেও তাদের ধারণা। এরই মধ্যে এই বিমানের একটি আধুনিক কম্ব্যাট সিমুলেটর বা প্রশিক্ষণ সরঞ্জাম গ্রহণ করেছে বাংলাদেশ বিমান বাহিনী। চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনটিতে বলা হয়েছে, ঢাকায় বাংলাদেশ ও পাকিস্তান বিমান বাহিনীর মধ্যে অনুষ্ঠিত প্রথম আনুষ্ঠানিক এয়ার স্টাফ আলোচনার পর এই সিমুলেটর হস্তান্তরের বিষয়টি সামনে আসে। পাকিস্তান বিমান বাহিনীর উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল এই আলোচনায় অংশ নেয়, যেখানে চীন পাকিস্তান যৌথভাবে উন্নত যুদ্ধবিমান প্রযুক্তি ও প্রশিক্ষণ ব্যবস্থার বিভিন্ন দিক তুলে ধরে। দর্শক, জেভ-17 থান্ডার ব্লক 3 মূলত চীনের চেংদু এরোস্পেস কর্পোরেশন এবং পাকিস্তানের যৌথ উন্নয়ন করা একটি 4.5 প্রজন্মের যুদ্ধবিমান। এই যুদ্ধবিমানের ককপিটের আদলে তৈরি কম্ব্যাট সিমুলেটরটি পাইলটদের বাস্তব যুদ্ধ পরিস্থিতির মতো পরিবেশে প্রশিক্ষণ দেওয়ার সক্ষমতা রাখে। এতে রাডার পরিচালনা, অস্ত্র নিয়ন্ত্রণ এবং আধুনিক যুদ্ধ কৌশল অনুশীলন করা সম্ভব হয়। এতদিন বাংলাদেশ সীমান্তে ভারতীয় বাহিনী যে ধরনের সরঞ্জাম ব্যবহার করত, তাতে সামরিক বাহিনীর সরঞ্জামের উপস্থিতি ছিল না, যেটি আছে পাকিস্তান সীমান্তে। বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা নিয়ে ভারত যে নীতিগত সিদ্ধান্তে ব্যাপক পরিবর্তন আনার প্রক্রিয়া শুরু করেছে, তাতে সীমান্তে যে কোনো সময় উত্তেজনা ছড়ার আশঙ্কা বাড়ছে, এমনটাই মনে করেন বিশেষজ্ঞরা। এখন এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দিনে আমার কাছে অনেকেই জানতে চেয়েছেন যে এই যে আমি বারবার বলে থাকি যে বাংলাদেশ সংখ্যালঘু শূন্য হবে, কেন এটা আমি বলি? বিভিন্ন ইউটিউব চ্যানেলের যখন টকশোতে আলোচনা অংশ নিয়েছি, তখন আমি বিস্তারিত বলতে পারিনি। কারণ হচ্ছে তখন অনেক সীমাবদ্ধতা থাকে। কারণ হচ্ছে যারা এডিটর থাকেন, তারা অলিখিতভাবে কিছু ধারণা আগে দিয়ে থাকেন, যেগুলো সরাসরি বলা যাবে না। তাই আমি আমার চ্যানেলে এগুলো বলতে বাধ্য, বা এখানেই বলবো, এটাই স্বাভাবিক। আপনাদের একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে আপনারা বলুন তো, যে 1947 অর্থাৎ যখন ভারত ভেঙে পাকিস্তান হয়ে যায়, তখন এই 47-48 সালে বাংলাদেশে সংখ্যালঘুর সংখ্যা কত পার্সেন্ট ছিল? নিশ্চয়ই 34%-এর নিচে ছিল না, তাই না? তাহলে স্বাধীনতার যেদিন পাকিস্তান স্বাধীন হলো, আসলে তো পাকিস্তান স্বাধীন হয় নাই, একটি ভারত ভেঙে একটি দেশ হয়েছে। কারণ পাকিস্তান কার বিরুদ্ধে স্বাধীনতা অর্জন করেছে, ওই বিতর্কে আমি যাচ্ছি না। বিতর্ক ছাড়াই আমি আলোচনাতে যাচ্ছি। আমার মূল প্রসঙ্গ হচ্ছে বাংলাদেশ সংখ্যালঘু শূন্য হতে যাচ্ছে। কেন এটা আমার মনে হয়, অনেকে প্রশ্ন করেছেন যে কেন আমার মনে হয় যে বাংলাদেশ সংখ্যালঘু শূন্য হতে যাচ্ছে। এটা অনেক সাংবাদিক, কয়েকজন বুদ্ধিজীবী, এমনকি কয়েকজন অধ্যাপক আমাকে বলেছেন যে ফরিদ, আপনার এটা কেন মনে হয় বাংলাদেশ সংখ্যালঘু শূন্য হবে? অনেক সাংবাদিক আমার কাছে জানতে চেয়েছেন, অনেক সংখ্যালঘু ব্যক্তি, তারাও আমাকে সংখ্যালঘু সম্প্রদায়ের নারী পুরুষ অনেকে আমাকে প্রশ্ন করেছেন, দেশে এবং বিদেশে বসবাস করা লোকজনেরা। এছাড়া মুসলমানদের মধ্যে যারা প্রগ্রেসিভ, তারাও প্রশ্ন করেছেন। এমনকি মুসলমানদের মধ্যে যারা প্রগ্রেসিভ নন, কট্টর, তারাও আমাকে প্রশ্ন করেছেন কেন আমি এই কথা বলি। এমনকি বাংলাদেশের বিশেষ বিশেষ চাকরি করা ব্যক্তিগুলো আমার কাছে এটা ব্যাখ্যা চেয়েছেন, বিতর্কের কারণে তারা জানতে চেয়েছেন। আমি আমার চ্যানেলেই সেগুলো পরিষ্কার করতে চাচ্ছি যতটুকু সম্ভব। প্রথমত, 47-48 সালে বাংলাদেশ, তখন এটার নাম পূর্ববঙ্গ বা পূর্ব পাকিস্তান, সেখানে 34%
34%, আবারও 34% সংখ্যালঘু ছিল। সেটা নামতে নামতে কততে এসেছে এই 54 বছরে 55 বছরে? সেটা কারো কারো মতে 6%, কারো কারো মতো 8%, কারো কারো মতে 4%। অর্থাৎ কোন অবস্থাতে আপনি 8%-এর উপরে নিতে পারবেন না। তাহলে 54 বছরে কত পার্সেন্ট কমে গেছে? 34 থেকে আপনি 8 বাদ দেন কত? আমি অঙ্কে দুর্বল, আর আপনারাই করে নিন। শুধু 54 থেকে 8 বাদ দিলে কত হয়? 42 হবে সম্ভবত, বা 44 হবে। এতগুলো কমে গেছে। কত পার্সেন্ট? আমি আবার বলছি, অঙ্কে আমি দুর্বল, হিসাব করতে পারতেছি না। আপনারা বলেন 34% থেকে শতকরা কত পার্সেন্ট কমেছে? 34% থেকে নেমে এসেছে ধরেন 8% সর্বোচ্চ। কত ভাগ? 3 8 24, 4 8 32, 5 8 40, 6 8 48। আচ্ছা, আমরা ধরলাম চলে যায় 6। অর্থাৎ প্রায় 5 ভাগের 4 ভাগ কমে গেছে সংখ্যালঘু বাংলাদেশ থেকে। তাহলে 54 বছরে যদি 5 ভাগের 4 ভাগ কমে যেতে পারে, তাহলে আর 1 ভাগ কমে যেতে লাগবে, আর বড় জোর 1 দশক। মানে এইভাবে যদি চলতে থাকে, অর্থাৎ সরাসরি আক্রমণ করবে না, তাড়াবে না, মারবে না, পেটাবে না, কাটবে না, মানে যা চলছে, এই যে মন্দির ভাঙা, প্রতিমা ভাঙা, ভয় দেখানো, তাদের নারীদের ধর্ষণ করা, তাদের সংখ্যালঘুদের মা, বোন, কন্যা, ভাস্তি, ভাগ্নিকে ধর্ষণ করা, তাদের জমি দখল করা, তাদের চাকরি খেয়ে দেওয়া, যে প্রক্রিয়া চলতেছে, এইভাবে যদি চলতে থাকে, অর্থাৎ সাম্প্রদায়িক দাঙ্গা, না দাঙ্গা বলতে তো হয় না, সাম্প্রদায়িক হামলা যদি সরাসরিও না করে, তারপরেও আগামী 10 বছরে কিন্তু থাকে না। কোন হিসেবে? যা চলমান। তাহলে এই যে আমি বলি বাংলাদেশ সংখ্যালঘু শূন্য হতে যাচ্ছে, এটা আপনারা আমাকে কেন এর বিরোধিতা করেন? আমি এর হিডেন এজেন্ডা নিয়ে বলতেছি না, এটা ঘটতেছে এবং ঘটবে। অর্থাৎ 54 বছরে যদি 5 ভাগের 4 ভাগে নেমে আসে সংখ্যালঘু, তাহলে ওই হিসেবে আর 1 দশকে, মানে আগামী 10 বছর, এখন 2024, অর্থাৎ 2034 সালে যেভাবে চলতেছে বাংলাদেশের সংখ্যালঘু হটানো, জামাই আদর চলতেছে, এইভাবে যদি জামাই আদর করে চলে যায়, কারণ বাংলাদেশের মুসলমানরা তো ইসরায়েলের মতো বোকা না তো, তারা বিমান হামলা করবে, মারতে যাবে, পেটাতে যাবে, হামলা করলে পাল্টা হামলা, তা না। এত খরচ তারা করবে না, এত ঝুঁকি তারা নিবে না। তারা খুব কৌশলে, পাকিস্তানের চমৎকার কৌশল এখানে চলে। দেখবেন এই দেশের বুদ্ধিজীবীরা এই ব্যাপারে কথা বলবে না, বললে তারা আপনাকে বলবে ভারতের দালাল, হিন্দুর দালাল। কিন্তু যেই দিন বাংলাদেশ সংখ্যালঘু শূন্য হয়ে যাবে, এই লোকগুলোই কিন্তু তখন দেখবেন যে আলহামদুলিল্লাহ সূরা করবে। এই সলিমুল্লাহ সাহেবরা, কোট্টায়, আমার মতো কোট্টায় আলা পড়া মুসলমানেরাও, জুব্বাদারি আলা না, কোট্টায় আলা লোকেরাও সেদিন শুকরানা নামাজ পড়বে। এটা আমি বলেছি, যেদিন বাংলাদেশ সংখ্যালঘু শূন্য হয়ে যাবে, এই কোট্টায় আলা পড়া লোকগুলো গিয়ে দেখবেন যে মৌলবীদের সাথে শুকরানা নামাজে নিচ থেকে প্যান্ট পায়জামা গুটিয়ে টাকনুর উপরে তুলে, টুপি থাকুক বা না থাকুক, অজু থাকুক বা না থাকুক, তারা সেখানে শুকরানা নামাজ আদায় করবে যে তারা বাংলাদেশকে সংখ্যালঘু শূন্য করে ফেলেছে। বিশ্বাস যাদের হয় না, আমি জানি না আমি 10 বছর বেঁচে থাকবো কিনা, তখন আপনাদের এটা নিয়ে আবার বলবো। কিন্তু আমি যদি মরে যাই, আপনারা যারা এই ভিডিও দেখবেন, এই ভিডিও যারা সংগ্রহে রাখবেন, আমি আশা করি আপনারা আমার আজকের এই রেকর্ডটা অন্তত সংগ্রহে রাখুন। আমার এই কথাটা কিভাবে সত্য পরিণত হয়, সত্য প্রমাণিত হয়, আপনাদের আগামী প্রজন্মকে জানাবেন। আর যদি আমি বেঁচে থাকি, আমার সংগ্রহ এটা থেকে, সেটা তো আমি আপনাদেরকে আবার এটা নিয়ে কথা বলবোই। আমার লজিকটা বুঝতে পারছেন তো? বাংলাদেশ কিন্তু ইসরায়েলের মতো বোম মেরে, বিমান হামলা করে, বন্দুক দিয়ে এই দেশ সংখ্যালঘু শূন্য করতেছে না। বরং এত বোম হামলা করার পরেও ইসরায়েলে কিন্তু 18% সংখ্যালঘু মুসলমান আছে। এত কিছু ঘটার পরেও কিন্তু বাংলাদেশে এত জামাই আদর, বাংলাদেশে কিন্তু মুসলমান 34% থেকে এখন নেমে এসেছে সর্বোচ্চ 8%। কারণ সম্ভবত এটা 5 বা 6% হবে, 8% নেই। 4% বললে আবার আমাদের সংখ্যালঘু হিন্দুরা রাগ করে, আমাকে বলে আপনি কম বলেন কেন, কম বলেন কেন? ভাই, আমি কম বলাতে কি তোমার বাড়বে? বাড়াইতে পারবা? পারবা না। আগামী 2-3 বছরে সাইরে চলে আসবা, তারপরের বছরে আরো 1 কমবে, তারপরে আস্তে আস্তে নীল হয়ে যাবা। আর তোমরা ভাই যাবাই, ভাই তোমরা ঠেকায় রাখতে পারবা না। তোমরা যারা ভাই সংখ্যালঘু আছো, তোমরা মনে করছো 5 তলা বাড়ি করেছি,